কলকাতা যিশু মানবতার নতুন ভাষ্য। এই আলোচনাটি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কলকাতার যিশু এই কবিতাটিকে নিয়ে হবে। 1969 সালে কলকাতার যিশু কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়। তার নাম কবিতা হলো কলকাতার যিশু। বাংলা কবিতার পালা বদলের বা ধারা বদলের ক্ষেত্রে যে কয়েকটি কবিতাকে পৃথক করে চিহ্নিত করা যায়, কলকাতার যিশু তার মধ্যে একটি অন্যতম কবিতা। বিশ্বযুদ্ধ, মন্বন্তর, দাঙ্গা, দেশভাগ, এমনকি রাজনৈতিক নানান অস্থিরতা পেরিয়ে দোদুল্যমান এক স্বাধীন দেশের দুমড়ে মুচড়ে যাওয়া চেহারাটাকে নীরেন্দ্রনাথ ধরেছেন এই কবিতায়। নির্মাণ করতে চেয়েছেন মানবতার এক নতুন চেহারাকে। এই কবিতাটি পড়ার আগে আমাদের মনে রাখতে হবে দুইভাবে পড়তে পারি। একদিকে কবিতার জন্ম আর নীরেন্দ্রনাথের কবি মানুষকে ধরা যাক, আর দ্বিতীয় পর্যায়ে আমরা ব্যাখ্যা করতে পারি কবিতার বিষয়বস্তুগত বা কবিতা ধরে ধরে ব্যাখ্যা করা যেতে পারে। প্রথমে কবিতার জন্ম এবং নীরেন্দ্রনাথের কবি মানুষের দিকটিকে দেখা যাক। কলকাতার যিশুর জন্ম প্রসঙ্গে নীরেন্দ্রনাথ লিখেছিলেন, একবার আনন্দবাজার অফিস থেকে বিকেল বেলায় দোতলা বাসে উঠে বাড়ি ফিরছি। হঠাৎ বাসটা প্রচন্ড ব্রেক কষে থেমে গেল। তাকে দেখি একটা বছর 4-5-এর সম্পূর্ণ উলঙ্গ শিশু চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের রাস্তার উল্টো দিকের ছুটে যাচ্ছে। কোনো ভ্রুক্ষেপ নেই তার। বাস ট্যাক্সির মধ্যে দিয়েই সে দুরন্ত দৌড়ে রাস্তা বের হচ্ছে। সেই রাতেই লিখি কলকাতার যিশু। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা জন্ম নেয় অভিজ্ঞতা থেকে। কবিতা তিনি যখন লেখেন তখন তার চারপাশে ঘটে যাওয়া ঘটনাগুলো তাকে প্রভাবিত করে, আর সেই ঘটনাগুলোকেই তিনি কবিতায় তুলে ধরার চেষ্টা করেন। নিজেই বলেছিলেন একটি জায়গায়, কবিতাকে ফাঁকি দিয়ে তার থেকে সময় চুরি করে আমি গদ্যকে দিচ্ছি। নীরেন্দ্রনাথ তখন প্রচুর গদ্য লিখছেন আর স্বীকার করে নিচ্ছেন সেই লেখার মধ্যে, লেখায় আমার কল্পনার জোর নেই। আমি চারপাশে যা দেখি, যা শুনি, যে ধরনের অভিজ্ঞতা হয় এই শহরটার মধ্যে ঘুরতে ঘুরতে, তাই নিয়েই আমার কবিতা। একেবারে চোখের সামনে যা ঘটতে দেখলুম তার ভিত্তিতে তক্ষুনি লেখা হলো কলকাতার যিশু, উলঙ্গ রাজা, বাতাসি। অর্থাৎ নীরেন্দ্রনাথের কবিতা জন্ম নিচ্ছে এমন একটা ভাবনা থেকে, যে ভাবনায় নীরেন্দ্রনাথ আর 5জন মানুষের মতন প্রকৃতির নির্যাসকে চোখে দেখেন আর তার ভাবনার রসে জারিত করে নির্মাণ করেন অসামান্য সব কবিতা। এই নীরেন্দ্রনাথ চক্রবর্তী, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীকে বুঝতে গেলে তার কবি মানুষের জন্ম মুহূর্তটাকেও দেখা দরকার। নীরেন্দ্রনাথের জীবন শুরু হয়েছিল আর 5টা সাধারণ শিক্ষিত বাঙালি পরিবারের ঘেরাটপে। 1924 সালের 19 অক্টোবর আজকের বাংলাদেশের ফরিদপুর জেলার চান্দ্রা নামক গ্রামে তার জন্ম। প্রাথমিকের পড়াশোনার পাঠ সেখানেই। নীরেন্দ্রনাথের নিজের ভাষায়, সেখান থেকে সবচেয়ে কাছের রেল স্টেশনটিও ছিল 24 মাইল দূরে। বাড়ির সংখ্যা 20 থেকে 22-এর মধ্যে। পাকা বাড়ি সাকুল্যে একটি, তাও দোতলা নয়, একতলা। অর্থাৎ বোঝাই যাচ্ছে নীরেন্দ্রনাথ প্রকৃতি এবং মানুষের সান্নিধ্যে বড় হয়ে উঠেছিলেন। তিনি একসময় বলেও ছিলেন, যেমন বিশ্ব প্রকৃতি তেমনি মানব প্রকৃতি, এই দুয়ের যোগ সম্পর্ক এতটাই নিবিড় যে একটা যখন আস্থা হারিয়ে যায় তখন অন্যটাতে আর আস্থা থাকে না। নীরেন্দ্রনাথের এই ছোটবেলা থেকে বড় হয়ে ওঠাটা তার কবিতাকে বারে বারে প্রভাবিত করেছে।
1930-এ তিনি কলকাতায় চলে এলেন। কলকাতার মিত্র ইনস্টিটিউশন, তারপর বঙ্গবাসী, তারপর সেন্ট পলস কলেজে পড়াশোনা। 1951 সালে আনন্দবাজার পত্রিকায় যোগ দিলেন। কর্মজীবন শুরু হলো। আনন্দমেলা পত্রিকার সম্পাদক হয়েছেন। পাশাপাশি লিখে গেছেন অজস্র কবিতা, ছড়া, প্রবন্ধ, উপন্যাস, গদ্য, গোয়েন্দা গল্প, শিশু সাহিত্য, ভ্রমণ কাহিনীর লেখক। ছোটবেলা থেকে নীরেন্দ্রনাথের যে সমস্ত কবিতা চর্চা, সেখান থেকে আমরা দেখতে পাই ছড়া লেখার একটা প্রবণতা ছিল। 1954 সালে তার প্রথম কবিতার বই প্রকাশ পায়, নীল নির্জন। কবির বয়স তখন 30 বছর। এরপর একে একে প্রকাশ পেতে শুরু করে অন্ধকার বারান্দা, নিরক্ত করবি, নক্ষত্র জয়ের জন্য, অজস্র কবিতার বই। আমরা একটা তালিকা বানিয়ে সেই কবিতার বইগুলো বা কবিতা গ্রন্থ, কাব্যগ্রন্থগুলো নাম উল্লেখ করতে পারি। 1367 বঙ্গাব্দে অন্ধকার বারান্দা নীরেন্দ্রনাথের প্রথম কাব্যগ্রন্থ। 1978 প্রকাশিত হয় আজ সকালে। 1991 আর রঙ্গ, একটু এলোমেলো হয়ে যাচ্ছে। উলঙ্গ রাজা প্রকাশিত হয় 1971। কবিতার বদলে কবিতা 1383 বঙ্গাব্দ। তারপর এই 1969 সালে কলকাতার যিশু, 1381 বঙ্গাব্দে খোলামুখী, 1987-তে ঘুমিয়ে পড়ার আগে, 1983-তে ঘর দুয়ার, 1994 40-এর দিনগুলি, তারপর জঙ্গলে এক উন্মাদিনী, 1392 বঙ্গাব্দে যাবতীয় ভালোবাসাবাসী, 1376 নক্ষত্র জয়ের জন্য, 1371 নিরক্ত করবি, 1387-তে পাগলা ঘন্টি, 1995 সত্য সেলুকাস, এরকম অজস্র কাব্যগ্রন্থ তিনি লিখেছেন। আমরা যে আলোচনা করছিলাম নীরেন্দ্রনাথের জীবন নিয়ে, গ্রাম জীবনের প্রত্যক্ষ অভিজ্ঞতা, প্রকৃতি, এই সব কিছু নীরেন্দ্রনাথকে একটা আটপৌরে গঠন দিয়েছিল। মহা স্বাধীনতায় গ্রামে কাটিয়েছেন, দৌড়ঝাঁপ করেছেন, সবকিছু তার জীবনকে নিয়ন্ত্রণ করে নেয়। কবিতায় তার প্রভাব বিস্তার দেখতে পাই। এই ঘটনা মনে পড়ছে, কবির তখন 4 বছর বয়স। কবির কাকিমা তাকে বলেছিলেন, আরে তুই তো দেখছি কবিদের মতন কথা বলিস। নীরেন্দ্রনাথ তখন করতেন কি, সব সময় মুখস্থ করছিলেন গ্রামের কবিওয়ালারা বা কবি গান করছেন, রামায়ণ গান করছেন, সেই সমস্ত কিছু, সেগুলোই তিনি করে করে বেড়াতেন। এই সমস্ত কিছু তার কবিতার গঠনকে নিয়ন্ত্রণ করেছিল। কলকাতায় আসার খুব একটা ইচ্ছে ছিল না নীরেন্দ্রনাথের, কিন্তু কলকাতার জীবন আর কলকাতার অভিজ্ঞতা তার কাব্যকে আরো সমৃদ্ধ করেছে। তারই তো নিদর্শন এই কলকাতার যিশু। কলকাতার যিশু একটি আশ্চর্য ধাবমানতা বা চলমানতার দৃষ্টান্ত রেখে যায় আমাদের সামনে। সমস্ত কবিতাটার ভেতরে কোথাও একটা গতি রয়েছে, আবার তারই পাশে রয়েছে এক অদ্ভুত স্তব্ধতা। আমরা দেখেছি, শুনলাম যে কবি কোন প্রেক্ষাপটে বা কোন দৃশ্য থেকে এই কবিতার জন্ম দিতে চেয়েছিলেন, কোন ঘটনা থেকে। কোথাও যেন কবির মনে হচ্ছে যে বেথলেহেমের জ্যোতির্ময় জাতক যিশু সদ্য হাঁটতে শেখার আনন্দে সমস্ত বিশ্বকে তার হাতের ছোট্ট তালুতে ধরে আনমনে খেলতে চাইছে। কবিতার এটা একটা সন্ধি লগ্ন। এই সমস্ত কবিতাটা, অর্থাৎ কলকাতা যিশু কবিতাটিকে আমরা 3টি স্তবকে বিন্যস্ত করে, মানে কবিতাটি 3টি স্তবক, এবং প্রতিটি স্তবককে অদ্ভুতভাবে নাট্যরস আর গল্পরসের জমজমাট একটা ভাবনার স্তর দেখতে পাই। তার নিরিখে আলোচনা করতে পারি। একটা অদ্ভুত ভয়, অন্ধকার আর রক্তাক্ত সন্ধিক্ষণে 1969-70 কলকাতাকে কবি ধরতে চেয়েছেন 33টি পংক্তির মধ্যে। কবি নীরেন্দ্রনাথের মনোন্মুগ্ধতা এই কবিতার প্রতিটি পংক্তিকে ছুঁয়ে যায়।
যে ব্যক্তিত্ব আর বিশ্বাসের উপর ভর করে তিনি পথ চলতে শিখেছিলেন, তার ভিক্ষার অন্যতম বিবর্তন এই কলকাতার যিশুতে ধরা পড়ে। আমরা স্তবক ধরে ধরে এগোতে পারি। কবিতার একেবারে প্রথম স্তবকে কবি লিখছেন, ঝড়ের বেগে ধাবমান কলকাতা শহর। অর্থাৎ যানবাহনের দ্রুত গতিতে অনায়াস যাত্রা, কলকাতার এগিয়ে যাওয়া, কলকাতার ব্যস্ততা, এই সমস্ত কিছুকে তিনি নির্মাণ করলেন। গতিময়তা, লালবাতির নিষেধ ছাড়াই চলতে থাকা কলকাতার এই গতি হঠাৎ ছন্দ পতন ঘটে গেল। কবি শব্দ ব্যবহার করছেন অতর্কিতে থেমে যাওয়া। কেন থেমে গেল? অন্য কোনো কারণ নয়, কারণ একটি শিশু। খুব গুরুত্বপূর্ণ শব্দটি, অতর্কিতে। অর্থাৎ থেমে যাওয়ার কোনো পূর্বাভাস ছিল না। ঠিক যেমন করে আমরা প্রতিনিয়ত আমাদের ক্লান্তিকর এই জীবনকে, আমাদের এই প্রতি মূল্যবোধহীন জীবনকে, পণ্য হয়ে যাওয়া জীবনকে বয়ে নিয়ে চলেছি কলকাতারই রাজপথ দিয়ে, অনেকটা ঠেলে ঠেলে, গুতিয়ে গুতিয়ে। যে জীবন থামার লক্ষণ জানে না, শুধু হিঁচড়ে হিঁচড়ে এগিয়ে যায়, বাধ্য হয়, ঠিক সেভাবেই যেন চলেছিল কলকাতার রাজপথের যানবাহন। আর এই জীবনে হঠাৎ ছন্দপতন এনে দিল, আমাদের বাস্তবতাকে মনে করিয়ে দিল একটি শিশু। লালবাতি, অর্থাৎ থেমে যাওয়ার কোনো নিষেধ ছাড়া। শিশুটি যেন বলতে চাইছে, কেন শুধু শুধু ছুটে চলা, একই একই কথা বলা, নিজের জন্য বাঁচা নিজেকে নিয়ে। প্রচন্ড গতিশীল কোনো বস্তুকে যদি হঠাৎ থামিয়ে দেওয়া যায়, বা গতিশীল যানবাহনে যখন ব্রেক দেওয়া যায়, তখন যেমন হঠাৎ চমকে ওঠে, বা চমক ভাঙার সঙ্গে সঙ্গে আমরা যেমন আমাদের মনকে গুটিয়ে নিই হঠাৎ চমক ভাঙলে, ঠিক তেমনই কবি বলছেন, ভয়ঙ্করভাবে টাল সামলে নিয়ে দাঁড়িয়ে রইল ট্যাক্সি ও প্রাইভেট, টেম্পো, বাঘ মার্কা ডাবল ডেকার। এই দাঁড়িয়ে পড়া, অর্থাৎ থেমে যাওয়া, ভীষণভাবে ধাক্কা দিল প্রচলিত বাস্তবতাকে। ব্যস্ত কলকাতার প্রতিটি ব্যবস্থা যেন ঘড়ির কাঁটায় মেপে চলে। একটা প্রাত্যহিকতা, যে প্রাত্যহিকতা বড্ড বেশি যান্ত্রিক। সেই যান্ত্রিকতার মধ্যেই একটা আর্তনাদ দিলেন কবি ব্রেক কষে দিয়ে। আমাদের প্রাত্যহিকতা যখন আঘাতপ্রাপ্ত হয়, ঠিক তখনই তো আর্তনাদ বেরিয়ে আসে, তাই না? কবি তাই সেই আর্তনাদকে সংযোজিত করছেন এই শব্দ দিয়ে, গেল গেল। রাস্তার দুদিক থেকে যখন ছুটে আসলো ঝাঁকামুটে ফেরিওয়ালা, দোকানি, খরিদ্দার। কারা এরা? খুব গুরুত্বপূর্ণ। ঝাঁকামুটে ফেরিওয়ালা, দোকানি, খরিদ্দার, এরা প্রত্যেকেই সমাজের সাধারণ মানুষ। এরা সমাজের মধ্যবিত্ত শ্রেণী। আর্তনাদে গলা মিলিয়েছে কারা? সাধারণ মানুষ। গেল গেল রব করে উদ্বিগ্ন কারা? সাধারণ মানুষ। আবার পথ চলতে সময়ে পিষ্ট হতে থাকা এই সাধারণ মানুষদের আতুর দিন চেহারাটা নীরেন্দ্রনাথ ভুলেননি। তিনি সাধারণ মানুষের ভাষ্যটাই যেন এখানে প্রকাশিত করতে চান। তাই কবির এই কবির যে কবিতাটি লিখছেন, সেখানে বিরাট অংশ জুড়ে এই সাধারণ মানুষগুলোর রোজনামচাই যেন ফুটে উঠেছে বারবার। কিন্তু বাস্তবের এই মানুষগুলো যেন অনেকটা স্থির হয়ে গেছে কবিতার মানুষগুলোর মতো। কবি লিখছেন, এখন তারাও যেন স্থির চিত্রটির মতো শিল্পীর ইজেলে লগ্ন হয়ে আছে। এই স্থির শব্দটি এই কবিতায় খুব তাৎপর্য বহন করছে। মানে সম্পূর্ণ পংক্তিটার মধ্যে স্থির এই শব্দটি একটি ভর কেন্দ্র হয়ে আছে। কেন স্থির হয়ে যাচ্ছে? কেন? ভয়, শঙ্কা আর উদ্বেগ, এই তিনটেই মিশে আছে এই স্থির শব্দটির ওপর। চলমান বা ধাবমান সময় আর তার ঘূর্ণিপাক মানুষগুলোর মুখের ভাষাকে কেড়ে নিয়েছে।
আমাদের এই কবিতাটা পড়তে পড়তে কোথাও যেন উলঙ্গ রাজার কবিতার কথা মনে এসে যায়। উলঙ্গ রাজা কবিতায় মানুষগুলো যেমন রাজার স্তাবকতায় নিজেদের স্থির করে রেখেছিল, কোনো প্রতিবাদ জানাতে পারেনি, কিছু বলতে পারেনি, মুখ ফুটে নিজের মনের কথাটা ব্যক্ত করতে পারেনি। কলকাতার যিশুতেও কবির কণ্ঠে সেই বক্তব্যটাই যেন আরেকবার ফুটে উঠল। নিজের স্থির জীবন বিপন্ন করার স্বাদ এই মধ্যবিত্তের থাকে না। মধ্যবিত্ত দিন আনি দিন খাইয়ের থেকেও বড় কথা পিঠ বাঁচিয়ে চলতে অভ্যস্ত। তারা নিজেকে আড়ালে রেখে সমস্ত কিছুকে দেখতে চায়। এই মানসিকতাটাকেই কবি স্থির চিত্ত বা স্থির শব্দটির মধ্যে দিয়ে ব্যক্ত করে দিলেন। ছুটে আসা ইচ্ছে নেই, বিপন্ন করার স্বাদ নেই, তারা যেন শুধু দেখতে অভ্যস্ত। তারপর কবি লিখলেন, এই কবিতার মধ্যে এর পরের লাইনটা যদি আমরা খেয়াল করি, কবি লিখছেন, স্তব্ধ হয়ে সবাই দেখছে টালমাটাল পায়ে রাস্তার এক পার থেকে অন্য পারে হেঁটে চলে যায় সম্পূর্ণ উলঙ্গ একটি শিশু। অদ্ভুত নাটকীয়তা, এই নাটকীয়তা কবিতাটির প্রাণ। একটা গতিশীলতা হঠাৎ স্তব্ধ হয়ে গেল। তীব্র গতিতে ছুটে চলা ট্যাক্সি, টেম্পো, ডাবল ডেকার, ছুটে চলা মানুষ, সবকিছুকে উপেক্ষা করে নিজেদের লক্ষ্যের দিকে যারা গতিশীল ভাবে দৌড়ে যাচ্ছে, তারা তখন থেমে গেছে। মনে হচ্ছে তাদের প্রত্যেকের ভেতরের মরা মানুষটা আবার যেন জেগে উঠতে চাইছে। এই শিশুটিকে দেখে তাদের মধ্যে আবার যেন জন্ম নিচ্ছে একটা স্বপ্ন। কোণঠাসা মানবতা এই শিশুটিকে কেন্দ্র করে আবার যেন বেঁচে উঠতে চাইছে। প্রাত্যহিক ধূসর হয়ে যাওয়া স্বপ্নগুলো আবার যেন মুক্তি পেতে চাইছে। তাই ভয়ঙ্কর ভাবে টাল সামলে নেওয়া, অপরদিকে এর ব্যাখ্যাটা এভাবে দেওয়া যায় যে একটা ভুবন বা একটা দুনিয়া থেকে আরেকটা দুনিয়ায় যাওয়া। তাই তো কবি বলছেন, শিশুটি এক পৃথিবী থেকে আরেক পৃথিবীর দিকে যেন যাত্রা করছেন। লালবাতি নিষেধ এই মানুষগুলোর অনর্থক ছুটে চলাকে থামতে বলে। এই নিষেধ যেন আমাদের অচেতন ভাবে বেঁচে থাকা আর অচেতন গতিকে মাঝে মাঝে রুদ্ধ করতে চায়, কিন্তু তারপরেই সেই নিষেধাজ্ঞাকে তুলে নিতে হয় বাধ্যতামূলক। মানুষ এর মধ্যে অভ্যস্ত হয়ে গেছে, কিন্তু হঠাৎ চমক মানুষের জীবনকে যেন অন্য গতি দিল। মানুষ তীব্র গতির কাছে পরাজিত হলো, আর একটা সম্পূর্ণ উলঙ্গ শিশু এই সব ঘটনাগুলো ঘটাচ্ছে। উলঙ্গ শিশু, শুধু উলঙ্গ নয়, সম্পূর্ণ উলঙ্গ শিশু। কবি এই সম্পূর্ণ উলঙ্গ শিশু বলে বুঝিয়ে দিলেন এই শিশুটি আদিম মানবিকতার প্রতীক। সেই যেন চলন্ত শহরের রাজপথে জ্বলে ওঠা হঠাৎ এক লাল বাতি, সে মুহূর্তে স্তব্ধ করে দিতে পারে এই ব্যস্ত বা কর্মব্যস্ত জনজীবনকে। তার এক পার থেকে অন্য পারে যখন নির্বিকার ভাবে সে হেঁটে যায়, তখন চলতে থাকা মানুষগুলোর চোখ থেকে এক একটা পর্দা সরে যায়। আমরা নীরেন্দ্রনাথের একটি কবিতার নাম চতুর্থ সন্তান। সেই চতুর্থ সন্তান কবিতায় এরকমই নতুন করে জেগে ওঠা বা আমাদের সামনে থাকা পর্দা সরিয়ে দেওয়ার বার্তা পাই। কবি সেখানে লিখেছিলেন, হঠাৎ কখন তুমি ঘর থেকে উন্মাদের মতো রাজপথে বেরিয়ে এসেছো, বন্দুক তুলেছ এই বিদ্রুপের দিকে। জনতা ও যানবাহন থেমে যায়, প্রতিষ্ঠানগুলো আতঙ্কে চিৎকার করে ওঠে। আসলে প্রাতিষ্ঠানিকতা তো থামতে বলে না, সে শুধু এগিয়ে যাওয়ার স্বপ্ন বা মিথ্যে স্বপ্ন বোনায়, আর আমরা এগিয়ে যেতেই থাকি। কবি বাস্তবতাকে নির্মাণ করতে চান এক অদ্ভুত চিত্রকল্পের মধ্যে দিয়ে। তাই কলকাতার যিশুতে লেখেন,
এখন রোদ্দুর ফের অতি দীর্ঘ বল্লমের মতো মেঘের হৃৎপিণ্ড ফুঁড়ে নেমে আসছে। খানিক আগে বৃষ্টি হয়ে গেছে চৌরঙ্গি পাড়ায়। মায়াবী রোদ্দুর, শিশুটি রাস্তা পার হওয়ায় জমাট দমবন্ধ ঘটনার পর যেন সেই রোদ্দুরের আলোটা এসে পড়ছে পথের প্রান্তে থাকা মানুষগুলোর মনে। আসলে চলতে চলতে আমরা ভুলে যাই যে আমাদের মনের মাঝেও আলো ফেলা দরকার। কবি যেন সেই মনের মাঝে আলো ফেলার কথাই বললেন। তাই বলেছেন, মেঘের হৃৎপিণ্ড ফুঁড়ে সোনালি রোদ্দুর এসে পড়ে চৌরঙ্গি পাড়ায়। দেখার বিষয়, কবি একটি শব্দ সংযোজন করেছেন, ফের। অর্থাৎ এই বৃষ্টির আগেও এরকম ছিল। বৃষ্টি শেষের আকাশে মেঘ আসবে, আমাদের মনের কোণে কালো মেঘ জমবে, সেই মেঘের বুক চিরে রোদ এসে পড়ছে চৌরঙ্গি পাড়ায়। আমাদের মনের কোণের মধ্যে যে আলো, সেই আলোটাকে আমরা খুঁজে পাচ্ছি না। কবি যে চৌরঙ্গির কথা বললেন, এই চৌরঙ্গি কোনো একক স্থান নয়, চৌরঙ্গি যেন সমগ্র কলকাতা। কবি কেন কলকাতা কি বাছলেন? আসলে কলকাতা আমাদের রাজধানী শহর, প্রাণবন্ত, সমস্ত বাংলার কর্মকাণ্ড নিয়ন্ত্রণ হয় সেখান থেকে। তাই ব্যস্ততার প্রতীক হিসাবে কলকাতাকে নির্বাচন করেছেন কবি, এবং বলছেন উলঙ্গ শিশুটিও এই কলকাতার মধ্যে যেন স্থাপিত হয়ে যাচ্ছে। রোদ্দুর, নীরেন্দ্রনাথের কবিতায় রোদ নয় রোদ্দুর আসে। রোদ্দুরের মধ্যে একটা স্নিগ্ধতা আছে, কার্পণ্য নেই। রোদ্দুর বিলোতে কার্পণ্য করেন উনি নীরেন্দ্রনাথ। ব্যাপকভাবে এই রোদ্দুর হয়ে উঠেছে প্রত্যাশার, নির্ভরতার, আশ্বাসের প্রতীক, এক উজ্জ্বল সম্ভাবনার প্রতীক, যেটা আমরা অমলকান্তি কবিতাতেও পাবো। অমলকান্তি রোদ্দুর হতে চায়, অর্থাৎ এক সম্ভাবনার ইঙ্গিত সেখানেও দেখা গেছিল। এই কবিতাতে রোদ্দুর, প্রত্যাশার এবং যে অস্থির সময়ের মধ্যে দিয়ে কলকাতাকে যেতে হচ্ছিল, সেখান থেকে বেরিয়ে আসার প্রচেষ্টা। আমরা বলি না রৌদ্র স্নান করা, সেই রৌদ্র স্নান করার মধ্যে দিয়ে নীরেন্দ্রনাথ যেন এক মুক্তির কথা বলেন। এই রোদ্দুর কলকাতাকে করে তুলেছে মায়াবিনী, দেখাতে চেয়েছে স্বপ্ন। উলঙ্গ শিশুটি দীপ্ত রোদ্দুরের বল্লম, অর্থাৎ সে প্রাণের সঞ্চার ঘটিয়ে দেয়। তৃতীয় স্তবকটি এই কবিতার প্রধানতম অংশ। এখানে কবি স্বয়ং নিজেকে স্থাপন করিয়েছেন। কবিতাটির এটি একটি বিশেষত্ব। কবি নিজে এখানে নিরপেক্ষ দর্শকের ভূমিকায় উপস্থিত হয়েছেন, আবার প্রয়োজনে তিনি তার মন্তব্যও রেখেছেন। কবি যেন সমস্ত দৃশ্যটিকে চিত্রশিল্পীর মতন আমাদের সামনে এঁকে দিয়েছেন। তৃতীয় পংক্তিতে শুরুতেই আমরা দেখি কবি স্টেট বাসের জানালায় বসে রয়েছেন। খেয়াল করার বিষয়, কবি নিজেকে রেখেছেন স্টেট বাসের জানালায়। স্টেট শব্দটি গুরুত্বপূর্ণ, কারণ স্টেট অর্থাৎ রাষ্ট্রের চোখ দিয়ে শিশুটিকে মাপা হচ্ছে। রাষ্ট্রের ওপর কোনো প্রশ্ন করার অধিকারই যেন থাকে না। তাই তো উলঙ্গ রাজায় শিশুটিকে দূর নির্জন নদীর ধারে কিংবা কোনো প্রান্তরে গাছের ছায়ায় দেখা যায়। কবির অবস্থান এখানে দোদুল্যমান মধ্যবিত্তের মতো, বা বলা যায় কবি মধ্যবিত্ত স্বভাবকে এই প্রেক্ষিতে ধরতে চেয়েছেন। তাই লিখলেন, একবার আকাশ দেখি, একবার তোমাকে। কোথাও যেন দোলাচলতা। কোন আকাশ দেখছেন কবি? মায়াবী আকাশ। মায়াবী কারণ বাস্তবের অতিরিক্ত সেই আকাশের অবস্থান, অনেক স্বপ্ন জড়িয়ে রয়েছে তাকে। কবি স্বপ্ন আর বাস্তবের বিপরীত অবস্থানকে এখানে তুলে ধরতে চেয়েছেন। এরপরেই কবি শিশুটির পরিচয় প্রদান করেছেন। বলেছেন,
ভিখারি মায়ের শিশু। শিশুটির শ্রেণী অবস্থান চিহ্নিত হয়ে যায় এখানে। আর তখনই মনে পড়ে যায় মাতা মেরির কথা। কুমারী মা মেরি সন্তান প্রসব করেছিলেন আস্তা বলে। নিতান্তই অবহেলায় বেড়ে ওঠা সেই জ্যোতির্ময় জাতক যিশু আর এই ভিখারি মায়ের শিশুটি যেন একই পংক্তিতে দাঁড়িয়ে যায়। বিপন্ন অস্তিত্ব, বিপন্ন অর্থনীতি, বিপন্ন স্বদেশ, বিপন্ন মূল্যবোধ, মানবিকতা। সেই চরম বিপন্নতার অন্ধকারে দাঁড়িয়ে ফুটপাতে বেড়ে ওঠা শিশুটির মা বোধহয় যানবাহনের নির্মমতাকে অনেক কম মনে করেন নিজের নির্মম বেঁচে থাকার তুলনায়। তাই অনায়াসে তৃতীয় বিশ্বের এই ভিখারি শিশু মায়ের কোল থেকে নেমে পড়ে পাড়ি জমায় রুক্ষ বাস্তবের রূঢ় কঠিন মাটিতে। পদে পদে দেখাতে পারে মৃত্যুর মিছিলকে উপেক্ষা করার সাহস, আর তারই উপেক্ষাই তো সমস্ত ট্রাফিককে মন্ত্র বলে দিয়েছিল থামিয়ে। কবি লিখলেন, জনতার আর্তনাদ, অসহিষ্ণু ড্রাইভারের দাঁতের ঘষ্টানি, কিছুতেই ভ্রুক্ষেপ নেই। কি শব্দের বুনন! জনতার আর্তনাদ, অসহিষ্ণু ড্রাইভারের দাঁতের ঘষ্টানি। কোথাও যেন প্রচলিত বাস্তবকে থামিয়ে দেওয়ার জন্য প্রতিবাদ, বাস্তবকে না মানতে চাওয়ার ইচ্ছে। কিন্তু তাতেও শিশুটি প্রতিক্রিয়াহীন, কোনো প্রতিক্রিয়া দেখায়নি। কারণ দিন বদলের স্বপ্ন দেখাতে গেলে প্রতিক্রিয়া দেখানোর তো প্রয়োজন নেই। কবি এখানে এই শিশুটিকে তো এই স্বপ্নের দিন বা স্বপ্ন পূরণের চাবিকাঠির মতন আনতে চেয়েছেন। দীর্ঘ কণ্টকাকীর্ণ পথে চলতে গেলে ক্ষতবিক্ষত হতেই হবে, কিন্তু থেমে গেলে চলবে না। কারণ চড়ই বেতেই তো জীবনের মন্ত্র। বিপন্ন মানুষ অনেক বিপন্নতার মধ্যে দিয়ে নিজের তাগিদকে অনুভব করতে চায়। ত্রাণকর্তা খুঁজে বেড়ায় সে। তাই তো যিশুকে খুঁজে পেয়েছিল বিপন্ন মানুষ বেঁচে থাকার তাগিদে। ক্রুশ কাটে পেরেকে প্রাণ দিতেও সে বলতে পেরেছিল, সকলকে ক্ষমা করো। এখানেই এই পথ চলতি শিশুটি আর যিশু সমার্থক হয়ে যায়। ভিখারি মা যেন আর কেউ নয়, ভারতবর্ষের প্রতিনিধি হয়ে দেখা দেয়। আর এই শিশুটি সেই ভারতবর্ষের সন্তান। কি অনায়াস দক্ষতায় বেথলেহেম আর ভারতবর্ষকে বেঁধে দিলেন কবি। বিশ্ব মানবতার বাণী শোনালো এই কবিতা, কলকাতার যিশু। পৃথিবীর এক কিনার থেকে অন্য কিনার, এই শব্দটির মধ্যে দিয়েই এই বিশ্ব মানবতার বাণী আরো পরিস্ফুট হয়। কবি এখানে শিশুটিকে সম্বোধন করলেন তুমি বলে। এই তুমির মধ্যে যে নৈকট্য বা আন্তরিকতা আছে, কবি যেন সেই আন্তরিকতা বা নৈকট্যকেই প্রকাশ করলেন। কবি লিখলেন, শিশুটি কেমন করে এগিয়ে চলেছে না সদ্য হাঁটতে শেখার আনন্দে। অর্থাৎ এই যে এতদিন ধরে মরতে মরতে বেঁচে থাকা, মার খানেওয়ালা নয়, মার দেনেওয়ালাও নয়, এক নতুন করে বাঁচতে শেখার প্রেরণা, পিঠ থেকে যাওয়া দেওয়ালে ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণা নিয়ে এই শিশুটি যেন তার সমস্ত শক্তিকে সংহত করে হাঁটতে শুরু করেছে। এটা নবজাগ্রত চেতনার হাঁটতে শেখা, নতুন স্বপ্নের হাঁটতে শেখা। শিশুটির ওপরই যেন অর্পিত হয়েছে এই সমস্ত পৃথিবীর ভার। সমস্ত ভয় থেকে, অন্ধকার থেকে, বিভীষিকা থেকে এই পৃথিবীকে, বিশ্বকে বাঁচাতে চেয়েছে, হাতের মুঠোয় পেতে চেয়েছে সে। তাই সে জানে আমার সমস্ত দিয়ে দিতে হবে, তবু প্রেরণা যোগাতে হবে। মায়াবী কলকাতায় হাঁটতে শেখার আনন্দে সে যেন পথ হাঁটে পৃথিবীর পথে। কিন্তু কবির মধ্যে কোথাও যেন সংশয় বেঁচে থাকে। আসলে কবির মনে হয় এই পৃথিবীকে শিশুর বাসযোগ্য করতে পারেনি এখনো মানুষ। তাই একদিন যিশুকে মানুষ বাঁচতে দেয়নি। সেরকমই
এই শিশুটিও বাঁচবে তো? এই পৃথিবীর এক কিনার থেকে অন্য কিনারে সে যখন চলে, কবি তাকে বিশেষায়িত করেন টালমাটাল হিসাবে। এই টালমাটাল হাঁটাটাই খুব গুরুত্বপূর্ণ। আজ যখন সমগ্র মানুষ বিশ্ব ব্রহ্মাণ্ডকে পেতে চাইছে হাতের মুঠোয় কবজিবদ্ধ করে, যখন কেবল আখের নিয়ে মানুষ শুধু লাভ ক্ষতির হিসেব কষছে, যখন মানবিকতা নুব্জপ্রায়, প্রতিটি মানুষ কেবল স্বার্থ দ্বারা চালিত, তখন কলকাতার যিশু হয়ে ওঠে এক মূর্ত মানবতার প্রতীক। 1969-70 সমগ্র বিশ্ব জুড়ে যখন রক্তের স্রোত চলছিল, পাপ আর পঙ্কিলতায় মানুষ যখন আবদ্ধ হয়ে যাচ্ছিল, নীরেন্দ্রনাথ যেন তখন জন্ম দিতে চেয়েছিলেন এই যিশুকে। উলঙ্গ রাজায় তিনি খুঁজেছিলেন একটি শিশুর, প্রশ্ন করেছিলেন, শিশুটি কোথায় গেল? যাও, তাকে যেমন করে হোক খুঁজে আনো। সেই শিশুটি যেন এই কলকাতার যিশু। সেই